ওয়েলকাম টু অথর্ব। আমি রঞ্জিত বর্মন। আজকে আলোচনা করব এসএসসি এমটিএস এর পিওয়াইকিউ। বিগত বছরে মানে লাস্ট ইয়ার 2023-এ এমটিএস এর যে শিফট গুলো হয়েছিল সে প্রত্যেকটা শিফটের আমি কোশ্চেন্স আলোচনা করব। 2024-এর যে আগামী এমটিএস আসতে চলেছে কয়েক মাসে, মানে নভেম্বর থেকেই হবে। তো সেই পরীক্ষার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিক মানে তোমার যে জিকে নিয়ে যে প্রবলেমস গুলো হয় তো সেইগুলো আর হবে না, আমি উইথ ডিটেইলড আলোচনা করবো। ঠিক আছে, চলো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে। প্রথম প্রশ্ন বাংলা ইংলিশ দুটোতেই আছে, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বলছে ফিফা আন্ডার 17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 এই ম্যাচেসটা নট হেল্ড দ্য হুইচ স্টেট, মানে এর চারটের মধ্যে কোন স্টেটের মধ্যে হয়নি। ঠিক আছে, তাহলে 2000 মানে 2022-এর অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি? উত্তরটি হবে গুজরাট। গুজরাট বলে ওড়িশা পাচ্ছি, উত্তর হবে গুজরাট, অপশন নাম্বার ডি। ঠিক আছে, আচ্ছা 2024-এ আবার হবে এইটা। 2024-এ কে হোস্ট করবে? ডোমিনিকান রিপাবলিক। ঠিক আছে, ডোমিনিকান রিপাবলিক হোস্ট করবে। পরের প্রশ্ন ঝপাঝপ করে করবো। 25টা কোয়েশ্চেন্স আছে আমাদের কাছে, তার কারণ আমরা জানি 25টা করে জিকের মানে জিএস কোয়েশ্চেন্স আসে, আর বেশ যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসে। তাই আমরা উইথ ডিটেলস করবো, যাতে এই প্রিভিয়াস ইয়ার করার পরই আমরা 25টার মধ্যে 25টাই কমন পেয়ে যাই। মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি ইনক্লুড করে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 25টার মধ্যে 20টা যেন আমরা কমন পেয়ে যাই। ঠিক আছে, তার কারণ হচ্ছে এমটিএস এর মধ্যে যে র্যাঙ্ক হয় সেটা কিন্তু তোমার মেরিট লিস্ট হয়, সেটা কিন্তু ইংরেজি এবং হচ্ছে জিএস এর উপরে দাঁড়িয়েই হয়। তোরা সেটা ভালো মতনই সিলেবাস জানো, তাই জিএস এর গুরুত্ব ইম্পর্টেন্স কতটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে। তো পরের প্রশ্ন বলছে ক্র্যাকিং দ্য কোড, এই মাই জার্নি ইন বলিউড এই বইটির সহ লেখকের মধ্যে কে নিচের একজন, মানে চারটে অপশনের মধ্যে ক্র্যাকিং দ্য কোড লিখেছেন কে? উত্তরটা হবে হর্ষবর্ধন কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী, আয়ুষ্মান খুরানা নাকি রাজকুমার রাও। উত্তর হবে অপশন নাম্বার সি, আয়ুষ্মান খুরানা। তার কারণ হচ্ছে এটা আয়ুষ্মান খুরানারই হচ্ছে তোমার বায়োগ্রাফি। ঠিক আছে, এই ক্র্যাকিং দা কোড। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন যে এখানে দেখো কিছু হচ্ছে ফিল্ম স্টার রয়েছে হিন্দির, তো এই ফিল্ম স্টারদের কিছু বুকস রয়েছে, যেমন আয়ুষ্মান খুরানার বইটা যদি আসতে পারে তাহলে আদার্সও আসতে পারে। যেমন ইমরান হাশমির বইটার নাম হচ্ছে দ্য কিস অফ লাভ। ঠিক আছে, দ্য কিস অফ লাভ। তিনি হচ্ছেন এই বইটি লিখেছেন। তার যে ছোট একটি সন্তান ছিল সেই সন্তানের ক্যান্সার ধরা পড়েছিল, সেই সময় খুব টাফ সিচুয়েশন ছিল। তো বলছিল যে জীবনের যে প্রেম বা ভালোবাসা সেইটা তিনি ভালো মতন মোক্ষমটা বুঝতে পেরেছিলেন। তো সেই সময় তিনি এই পুস্তকটি লিখেছিলেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, তারপরে নওয়াজুদ্দিন সিদ্দিকীর বই হচ্ছে অন অর্ডিনারি লাইফ, এন অর্ডিনারি লাইফ। ঠিক আছে, করণ জোহরের অ্যান আনসুইটেবল বয়, সোনু সুদের আই এম মাসিহা। ভীষণ পরিমাণে এই বইটা সেই সব গত বছর মানে 2021-22 কোভিড এর পর এই বইটা অনেক পরীক্ষাতেই এসেছিল, বিশেষ করে এসএসসির এক্সাম গুলোতে। সেটা সিএইচএসএল বলো, তারপরে তোমার সিজিএল বলো, এমটিএস বলো, সব পরীক্ষায় ঘুরে ফিরে এসেছিল। ঋষি কাপুর লিখেছেন খুললাম খুল্লা, তার কারণ ঋষি কাপুরের একটা গানই আছে খুললাম খুল্লা। তো ওই গানটার ইয়েটা নিয়েই, শব্দ দুটো নিয়েই তিনি তার বায়োগ্রাফি লিখেছেন। দিলীপ কুমারের বইটাও খুব গুরুত্বপূর্ণ, খুবই আসে, খুব লেজেন্ডারি অ্যাক্ট্রেস ছিলেন। তো সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে তোমার দিলীপ কুমারের, খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরেকজন লেজেন্ডারি আমাদের ফিল্ম স্টার, তিনি হচ্ছেন দেবানন্দ। তার বইটার নাম হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ। স্ক্রিনশট নিতে পারো, ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের আসবে পরীক্ষায়। ঠিক আছে, রিভিশন হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে ইন 1873 হু পাবলিশ দ্য ফার্স্ট ফটোগ্রাফ নার্ভ টিস্যুর প্রথম ফটোগ্রাফ রিলিজ করেছিল? স্টেট দ্য ব্ল্যাক রিয়াকশন টেকনিকের মাধ্যমে ডিসক্রাইবিং দ্য হোল নার্ভ সেল, আর এবং হচ্ছে পুরো নার্ভ সেলটাকে আমাদের ডিসক্রাইব করেছিল। 1873 সালে কালো প্রতিক্রিয়ার কৌশলের মাধ্যমে দাগযুক্ত কিছু স্নায়ুর টিস্যু প্রথমবার আলোকচিত্র প্রকাশ করেছিলেন কে? তার নাম হচ্ছে অপশন নাম্বার বি, গলগি বডি আবিষ্কার করেছিল, সেই জন্য তার নাম অনুসারে ওই বস্তুটির নাম গলগি বডি রাখা হয়েছে। ঠিক আছে, কোষের একটি অঙ্গাণু, আমাদের প্রত্যেকটা কোষের একটি অঙ্গাণু হচ্ছে গলগি বডি, আর তিনি হচ্ছেন আমাদের নার্ভ টিস্যুতে প্রথম দেখিয়েছিলেন। রিয়াকশনটার নামটাও মনে রাখবে। তো এইরকম স্ট্যান্ডার্ড থাকবে তোমাদের এসএসসি এমটিএস এর, যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকবে। তো ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে, তার কারণ হচ্ছে আবার বলছি ইংরেজি এবং জিএস এই দুটোর উপরেই বেস করে কিন্তু তোমাদের মেরিট তৈরি হবে।
25টা প্রশ্নের মধ্যে কিন্তু এখান থেকেই কমন পাবে, তার কারণ আমি তো শুধু প্রশ্ন উত্তর পড়াচ্ছি না, তোমাদের ওর রিলেটেড আশেপাশে সবই করাচ্ছি, ঠিক আছে। তো এইটা ছিল সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। 2022-এর অক্টোবর মাসে বিরাট কোহলি হয়েছেন প্রথম ভারতীয় যে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম ভারতীয় হিসেবে কত হাজার রান করেছেন। 11,000, 9,000, 5,000 নাকি 15,000? উত্তর হবে অপশন নাম্বার এ, 11,000 রান করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য শিখ লিটারেচার অনুযায়ী দ্য বার্থ অ্যানিভার্সারি অফ গুরু নানক দেব ইজ সেলিব্রেটেড ফুল মুন ডে মানে হচ্ছে পূর্ণিমার দিনে দ্য ইন্ডিয়ান লুনার মান্থ। বলছে শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী ভারতীয় চান্দ্র মাসের মানে হচ্ছে পূর্ণিমার দিনে কোন দিনে পালন করে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে গুরু নানকের জন্মদিন পূর্ণিমা হয় কোন মাসে? মাঘ মাস, পৌষ মাস, আষাঢ় নাকি কার্তিক? উত্তর হবে অপশন নাম্বার ডি। এই কোয়েশ্চেন্সটা কিন্তু আমি সিজিএল ও সলভ করেছি, তাহলে বলতে এটাই চাইছি যে এসএসসির কোয়েশ্চেন্স গুলো যেটা সিজিএল হোক এমটিএস হোক যাই হোক না কেন, যদি সলভ করে একবার যাও তাহলে তোমার এই 25টা কোয়েশ্চেন্স আর আটকাবে না, এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ইয়াকশাগান, দেখো পেট কোশ্চেন, এগুলো এসএসসি ঘুরিয়ে ফিরে এই তোমার হচ্ছে এই এক্সাম সেই এক্সাম এই এক্সাম সেই এক্সাম করে ওই একই কোশ্চেন দিয়ে রাখে, ঠিক আছে। তার কারণ এত প্রশ্ন পাবে কোথায়, এতগুলো শিফট এক্সাম হয়, ঠিক আছে, আর এতগুলো পরীক্ষা হয় প্রত্যেক বছর বছর পরীক্ষা হয়, তো ওই কোশ্চেন্স এর মধ্যেই তো দিতে হবে। প্রশ্ন তো নিজে থেকে বানাবে না, যেই প্রশ্ন আছে সেগুলো থেকেই দেবে। তো সেই জন্যই বলছি বারবার এসএসসির প্রিভিয়াস ইয়ার দেখে যাওয়া কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ভাবো আমি তো এসএসসি এমটিএস দেবো না, আমি সিজিএল দেবো, তাহলে ভুল করছো। তার কারণ এসএসসির এক্সাম মানেই হচ্ছে এগুলো তোমাকে দেখে যেতে হবে। চলো প্রশ্ন বলি, বলছে ইয়াকশাগান ইজ আ ফোক ডান্সার, এটি একটি লোকনৃত্য। ইয়াকশাগান বা যক্ষগান এটি কোন রাজ্যের অন্তর্গত? এটি কেরালা, হরিয়ানা, কর্ণাটক নাকি রাজস্থান? এটা সোজা প্রশ্ন, অপশন নাম্বার বি, কর্ণাটকের হচ্ছে ইয়াকশাগান, ঠিক আছে। কেরালা দুটো ক্লাসিক্যাল মোহিনীঅট্টম মানে হচ্ছে তোমার কথাকলি, ঠিক আছে, আর ইয়াকশাগান হচ্ছে কর্ণাটকের ফোক ডান্স। এবার আর কিছু ফোক ডান্স দেখবো, যেমন কর্ণাটকের কিছু ফোক ডান্স হচ্ছে কুনিথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কুনিথা। পরে ভূতা ভূতা আরাধনা, তাহলে কামসালে ডান্স, এমন হচ্ছে কি কারাগা ডান্স ইম্পর্টেন্ট, এগুলো মনে রেখে দিও। কুনিথাটা বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেই চলবে। ওডিসির ক্ষেত্রে ওডিসি ডান্স হচ্ছে না একটি ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স। কর্ম নাচ ইম্পর্টেন্ট ভেরি ভেরি। তারপর হচ্ছে মাহারি, ডালখাই গুরুত্বপূর্ণ, ডালখাই নাওখাই এগুলো ওড়িশার হচ্ছে গুরুত্বপূর্ণ। ধাপ, মুনারি, ঠিক আছে, ছৌ ছৌ গুরুত্বপূর্ণ। গুটিকুয়া আরো বেশি, দুটো স্টার লাগালাম গুটিকুয়াতে, গুটিকুয়া অনেকবার আসে, তাহলে একটা হচ্ছে এখানে গুটিকুয়া, 2 নম্বর হচ্ছে ডালখাই, আর ব্যাস এই দুটো মনে রাখলেই চলবে। ঝাড়খণ্ডের কর্মা খুব দেয় ইম্পর্টেন্ট, কর্মা, ঠিক আছে। অগ্নি, পাইকা খুব গুরুত্বপূর্ণ, স্টার লাগাচ্ছি পাইকা। ফাগুয়া ডান্স ইম্পর্টেন্ট, স্টার দিচ্ছি, ঠিক আছে। মুন্ডারি ডান্স ইম্পর্টেন্ট, তাহলে এই কটা যেগুলো বললাম মুন্ডারি, ফাগুয়া, পাইকা এবং কর্মা এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ ডান্স। রিভিশন হয়ে গেল তোমার। মধ্যপ্রদেশ থেকে অনেকগুলো রয়েছে, তার মধ্যে মটকি খুব ইম্পর্টেন্ট, মটকি মনে রাখলেই চলবে। আর একটা মনে রাখতে পারো এখান থেকে মটকি, আর আছে মাঞ্চ 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 মানে ওই মাঞ্চ নয়, খাবার মাঞ্চ নয়, এটা হচ্ছে তোমার ডান্স, ঠিক আছে। তো তুমি মটকি মনে রাখো, ব্যাস হয়ে যাবে, কাজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলছে দ্য ব্রিক টেম্পল অফ দা ভিতরগাঁও, এটা তো আগে স্টার দাও কোয়েশ্চেনটা, ভীষণ গুরুত্বপূর্ণ। ভিতরগাঁও এই একটা তোমার ব্রিক টেম্পল মানে এটি হচ্ছে ইটের মন্দির, পোড়া ইটের মন্দির ভিতরগাঁও, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই ধরন বা এই প্যাটার্ন হচ্ছে তোমার এসএসসি করে থাকে, এইটাই হচ্ছে ওদের প্যাটার্ন, স্ট্যাটিকের উপরে ফুল ফোকাস থাকে ওদের, ঠিক আছে। সে ডাচ মন্দির এই সেই নানা ধরনের আর কি। ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? উত্তর বলবে অপশন নাম্বার সি, উত্তর বলবে উত্তরপ্রদেশের মধ্যে ভিতরগাঁও অবস্থিত। ভিতরকণিকার সাথে মিলিও না, ভিতরকণিকা কোনো টেম্পল নয়, ভিতরকণিকা হচ্ছে তোমার ওড়িশা পরে, ঠিক আছে, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ওড়িশাতে। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্টস ওয়াজ ফাউন্ড বেঙ্গল? মুভমেন্ট মানে কোন আন্দোলন, নিচের কোন আন্দোলনটি বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন হয়েছিল তো বাংলায় জানি আমরা। আর্য সমাজ তো হয়নি, আর্য সমাজ কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। কোথায় হয়েছিল ভাই? বোম্বেতে হয়েছিল। কত সালে হয়েছিল আর্য সমাজ স্থাপিত হয়েছিল? 1900 নয়, 1800 হবে, 1875 সাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে সত্যশোধক সমাজ, এইটাও হচ্ছে তোমার মহারাষ্ট্রে হয়েছিল। অ্যাকচুয়ালি আর্য সমাজ মহারাষ্ট্রে হয়েছিল, ঠিক আছে। সত্যশোধক সমাজ এইটাও মহারাষ্ট্রে হয়েছিল। সত্যশোধক সমাজের যে প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে, তার একটি আন্দোলন হচ্ছে, না তার আন্দোলন না এটা, ঠিক আছে, যাই হোক। তো সত্যশোধক সমাজ হচ্ছে
জ্যোতিবা ফুলের সাল সাল মনে রাখতেই হবে 1873 সাল, ঠিক আছে, সালও দিতে পারে। প্রার্থনা সমাজ এটাও বোম্বেতে হয়েছিল, এটা হয়েছিল 1867 সালে কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় হয়েছিল, তিনি করেনি কিন্তু তার অনুপ্রেরণায় হয়েছিল। আমাদের রাজ্যে হয় না অনুপ্রেরণা অনেক কিছু, সেই রকম আর কি কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই যে প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, আত্মা রাম পাণ্ডু রঙ্গা, আত্মারাম পাণ্ডুরঙ্গ মনে রাখবে। আরেকজন তার সাথে ছিলেন এমজি রানাডে, এমজি রানাডে তিনিও এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, প্রার্থনা সমাজের সাথে। ওকে, তাহলে আনসার অপশন নাম্বার এ রামকৃষ্ণ মিশন। কত সালে তৈরি হয়েছিল রামকৃষ্ণ মিশন? তৈরি হয়েছিল 1897 সাল, 1897 সাল, যেটা আমরা বর্তমানে এখন বেলুর মঠ নামে চিনি, বেলুর মঠ, বেলুর মঠ, ঠিক আছে, বেলুর মঠ নামে আমরা চিনি, এটা 1897 সালে, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই আর্কিটেকচার কে, রামকৃষ্ণ মিশনের আর্কিটেক্টের নাম কি। ওকে, পরের প্রশ্ন বলবো, চলো একটা ফ্রি বলছি, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন স্থাপন করেছে স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দ হচ্ছে 1893 সালে শিকাগো সম্মেলন করেছিলেন, ঠিক আছে, শিকাগোতে গেছিলেন সম্মেলন করতে, সালটা মনে রাখবে 1893 সাল, ঠিক আছে। পরের প্রশ্ন বলছি স্বামী দয়ানন্দ সরস্বতীর কিছু বুকস, অপশনে ছিল তো, সেই জন্য আমি নিয়ে এসেছি। 4টে বই মনে রাখবে, 4খানা। একটা হচ্ছে সত্যার্থ প্রকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বেদ ভাষ্য ভূমিকা, বেদ ভাষ্য ভূমিকা দুটোই, বেদ ভাষ্য ভূমিকা একটা একটা মনে রাখো, বেদ ভাষ্য ভূমিকা এবং হচ্ছে বেদ ভাষ্য এন্ড বেদ ভাষ্য ভূমিকা, আর হচ্ছে সত্যার্থ প্রকাশ, এটা সব থেকে পরীক্ষায় দেয় বেশি, ঠিক আছে, মনে রেখে দিও। স্বামী বিবেকানন্দের অনেকগুলো বই আছে, তার মধ্যে রয়েছে হচ্ছে তোমার রাজযোগ, কর্মযোগ, তারপরে লেকচার ফ্রম কলম্বো টু আলমোরা, আলমোরা কোথায় অবস্থিত? ইউকে, মানে হচ্ছে ইউনাইটেড কিংডম নয়, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। আলমোরাতে অবস্থিত হচ্ছে, উত্তরাখণ্ডে অবস্থিত আলমোরা। আর আলমোরার নাম মনে আসলেই বলবে একজন রোনাল্ড রস, রোনাল্ড রস, ঠিক আছে। তিনি ভারতবর্ষের এই আলমোরাতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছিলেন মেডিসিনে, ঠিক আছে, কেননা ম্যালেরিয়ার প্যারাসাইট আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস, মনে রাখবে আলমোরাতে। লেকচার অন ভগবত গীতা, দেখো গীতা থেকে যদি বই আসে লেকচার অন ভগবত গীতা, তাহলে আরো কিছু বই মনে রাখবে। এক তো হচ্ছে গীতা রহস্য, যেটি হচ্ছে লিখেছেন হচ্ছে তিলকের। আর তারপরে মনে রাখবে হচ্ছে তোমার মহাত্মা গান্ধী লিখেছিল ডিসকোর্স অন গীতা, গীতার উপরে ডিসকোর্স অন গীতা, গীতা রহস্য তিলক, এবং হচ্ছে আরেকটা হচ্ছে তোমার অরবিন্দ ঘোষের লেখা, সেটি হচ্ছে তোমার এসে অন দা গীতা, এসে অন দা গীতা, ঠিক আছে। এই 4টে গীতা রিলেটেড বই। মাই ইন্ডিয়া আরেকটি, তারপর হচ্ছে আমার ইটারনাল, আচ্ছা মাই ইন্ডিয়া দ্য ইটারনাল আছে, যাই হোক, পাওয়ার অফ মাইন্ড, ঠিক আছে। আরেকটা আছে বই যেটা হচ্ছে তোমার মাই মাস্টার, শ্রীরামকৃষ্ণের তিনি শিষ্য ছিলেন, সেই জন্য মাই মাস্টার গুরুদেবকে। আরেকটা হচ্ছে বর্তমান ভারত, বর্তমান ভারত। পরবর্তী প্রশ্ন বলবো, বলছে 1947 সালের 15ই আগস্টে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু রেইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছিল অ্যাবভ দ্য ড্যাশ অফ রেড ফোর্ট দিল্লি, ঠিক আছে। মানে 1947 15ই আগস্টে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লার ওপরে ভারতীয় জাতীয় পতাকা তুলেছিলেন। গেটটার নাম কি? কোন গেটে, ঠিক আছে, রেড ফোর্টের কোন গেটে? উত্তর হবে দিল্লি গেট, আজমেরি গেট, নাকি হচ্ছে কাশ্মীরি না লাহোরি গেট। উত্তর কি বলবে? উত্তর বলবে অপশন নাম্বার ডি, লাহোরি গেট, ঠিক আছে, লাহোরি গেট। রেড ফোর্টের অনেকগুলো গেট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লাহোরি গেট, ওইটার উপরে পতাকা উত্তোলন করেছিল 1947 15ই আগস্ট। আরেকটা কথা মনে রাখবে, এই যে 15ই আগস্ট 1947 সালের যে অনুষ্ঠানটা হয়েছিল, এইখানে একজন ক্লাসিক্যাল সিঙ্গার তার শেহনাই নিয়ে পৌঁছে গেছিলেন, মানে তাকে ইনভাইট করা হয়েছিল আর কি, ঠিক আছে, ইনভাইট করেছিল এবং তিনি এখানে পারফর্ম করেছিলেন। নাম হচ্ছে বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে ম্যান্ডারিন ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এন্ড নেবার কান্ট্রি অফ ইন্ডিয়া। ম্যান্ডারিন ভারতবর্ষের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা?
ম্যান্ডারিন হচ্ছে আফগানিস্তানের, তো হবে না, আফগানিস্তানের হচ্ছে পশতু। চলো নিচে লিস্ট আছে বলে দিচ্ছি, ভুটান, শ্রীলঙ্কা না চায়না। আনসার ইজ অপশন নাম্বার ডি, চায়না। অনেকের মাথায় ভাগ এবার হচ্ছে কি চাইনিজ, তাহলে কাদের বাবা, চাইনিজ বলে ওরকম কোনো ভাষা নেই, ম্যান্ডারিন হচ্ছে তাদের ভাষা, ঠিক আছে, ম্যান্ডারিনই ভাষা। ওকে, আচ্ছা বাকি প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি বলি, চায়নার ম্যান্ডারিন হয়ে গেল, নেপালের নেপালি জানি, পাকিস্তানের উর্দু, ওকে, বাংলাদেশের বেঙ্গলি, আস্তে আস্তে যদি উর্দু পড়ে ওরা আলাদা কথা। মালদ্বীপের ভীষণ ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে 5 নম্বর। মালদ্বীপ হচ্ছে তোমার ধিবেহি, ধিবেহি, কি বলবো, ধিবেহি, আরে হি, হ্যাঁ দিবেহি। আর আফগানিস্তানের দুটো বললাম, একটা হচ্ছে পশতু আর একটা হচ্ছে দারি, আমি প্রিভিয়াস সেটেও এগুলো বলে গেছি, দারি অ্যান্ড পশতু। আর ভুটানের হচ্ছে কি জোংখা, জোংখা, ভুটানের হচ্ছে জোংখা, এটাও গুরুত্বপূর্ণ। এটা লাস্ট তিনটেটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। নিচের কোশ্চেন বলেছে যে which of the following is used to measure the total output good and service the economy including the distribution during the, বুঝলে না কোশ্চেন, মানে বলতে চাইছে নিচের কোনটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়, এটা হচ্ছে তোমার কোশ্চেন সলভ করার একটি ক্লু, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবচয় সহ একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার এই যে মোট আউটপুট, এটা একটা ক্লু, 2 নম্বর ক্লু, মোট আউটপুট পরিমাণ করতে ব্যবহৃত হয়। এক কথায় বলছে যে কোনো একটা দেশের সীমানার মধ্যে, কোনো একটা দেশের বাউন্ডারির মধ্যে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যে জিনিসপত্রগুলো উত্তোলন হচ্ছে বা বাইরে যাচ্ছে, মানে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট হচ্ছে, তো সেই ব্যাপারটাকে বা ঘটনাটাকে আমরা কি বলবো, আমরা বলবো যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নাকি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নাকি নেট ন্যাশনাল প্রোডাক্ট, নাকি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। উত্তর অপশন নাম্বার ডি হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো নামটার মধ্যে উত্তরটা রয়েছে, বলছে টাইমের কথা বলছে, ঠিক আছে, তো টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বলেছে, ঠিক আছে, গ্রস মানে মোট টোটাল, আর ডোমেস্টিক মানে যে বাউন্ডারি কথা বললাম নির্দিষ্ট দেশে, তো নির্দিষ্ট দেশে মোট উৎপাদিত যে দ্রব্য এবং নির্দিষ্ট একটি সময়, মানে সাধারণত 1 বছরের মধ্যে জিডিপি কাউন্ট করা হয়, সেইটাকেই বলা হয় সেই দেশের জিডিপি, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরের প্রশ্ন বলছে which of the following is not related to the sport সুইমিং, মানে এর মধ্যে কিছু নিচে অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে কিছু টার্ম দেওয়া আছে, এই টার্মগুলোর মধ্যে সাঁতারের সাথে যুক্ত নয় কোনটা, অপশন পড়বে, দেখো কি বলছে, বলছে ব্রেক স্ট্রোক, ব্যাক স্ট্রোক, না ব্রেক না তো ব্রেস্ট, আচ্ছা ব্রেস্ট স্ট্রোক, তারপর হচ্ছে ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল, নাকি পেনাল্টি কর্নার। তুমি বলো সুইমিং এ কোথায় পেনাল্টি কর্নার হয়, ঠিক আছে, সুইমিং এ পেনাল্টি কর্নার হয় না, অপশন নাম্বার ডি এটা নয়, ঠিক আছে, পেনাল্টি কর্নার কোথায়, তাহলে পেনাল্টি কর্নার বলে দেবে, পেনাল্টি কর্নার হচ্ছে হকি, ঠিক আছে, মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সে হকি আমরা এখন এশিয়া চ্যাম্পিয়ন জিতে এসেছি চায়না থেকে, চায়নাকে হারিয়ে, ঠিক আছে, হকি, ওকে, মনে রাখবে। পরের প্রশ্ন বলছে যে দা ইস্ট অ্যান্ড ওয়েস্ট করিডোর, ইস্ট অ্যান্ড ওয়েস্ট করিডোর, এটা ভূগোলের কোশ্চেন, স্টার মার্ক করবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব ভালো প্রশ্নটা। বলছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট করিডোর which is the part of the golden quadrilateral super highway, golden quadrilateral কি ভাই, golden quadrilateral মানে হচ্ছে তোমার সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ এর মধ্যে সুপার হাইওয়ে তৈরি করবে, যেটা হচ্ছে ইস্ট থেকে, ভারতের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যুক্ত করবে, ঠিক আছে, পূর্ব দিককে পশ্চিম দিকের সাথে যুক্ত করবে, এইটা এই লিংক রোডটা, এই রোড লিংকটা কোন শহর থেকে কোন শহর, কোন শহর থেকে আহমেদনগর, আহমেদনগর, আচ্ছা আহমেদনগর থেকে ইম্ফল, শিলচর থেকে পোরবন্দর, জালপুর থেকে নাকি গ্যাংটক, নাকি গান্ধীনগর টু শিলচর। উত্তর একদম ভাবে দেবে শিলচর, একদম 100%, ইস্ট ওয়েস্ট বলেছে না, ইস্ট ওয়েস্ট, তাহলে শিলচর হচ্ছে আসামে পড়ে, আসাম ইস্টে, অ্যান্ড পোরবন্দর পরে হচ্ছে তোমার গুজরাটে, ঠিক আছে, গুজরাট, ঠিক আছে, পোরবন্দর পরে গুজরাট, এটা হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট করিডোরের মধ্যে পড়বে। এবার কিছু ইনফরমেশন বলছি, ঝপাঝপ করে মাথায় রেখে দাও, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট করিডোরের এই যে লেন্থটা থাকবে রোডে, এটা হচ্ছে তোমার 3300 কিলোমিটার হবে টোটাল লেন্থ, ইস্ট ওয়েস্ট, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে, ঠিক আছে, আর যাবে শিলচর থেকে, মানে হচ্ছে তোমার পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত, আর এর মধ্যে যে ন্যাশনাল হাইওয়েটা পাস করবে, সেই ন্যাশনাল হাইওয়েটার নাম্বার হচ্ছে তোমার 27 নম্বর, আর 27 নম্বরের সাথে পশ্চিমবঙ্গের একটি ন্যাশনাল হাইওয়ে, দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, নাম হচ্ছে NH12, NH12, যেটা পূর্ব নাম ছিল আগে 34, ঠিক আছে, পূর্ব নাম 34 মুছে দিন, নাহলে কনফিউশন করবে, আমি বলে রাখলাম, পূর্ব নাম 34, এই 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন বর্তমানে 12, 27-এর সাথে মিশেছে, কোথায় মিশেছে না ডালখোলাতে, ডাল
খোলা, ঠিক আছে। তাহলে আমাদের একদম দক্ষিণে অবস্থিত হচ্ছে কাকদ্বীপ, মানে হচ্ছে তোমার বকখালি। বকখালি থেকে যদি কেউ বাইক রাইডিং শুরু করে, কোন হাই রোড দিয়ে যাবে? পশ্চিমবঙ্গের একদম শিলিগুড়ি পর্যন্ত 12 দিয়ে, 12 বকখালি, কলকাতা, বারাসাত, তারপরে তোমার কৃষ্ণনগর, বহরমপুর, হ্যাঁ, এগুলো সব হয়ে হচ্ছে তোমার মালদা হয়ে পৌঁছবে কোথায়? ডালখোলাতে। ডালখোলা কোথায়? নর্থ দিনাজপুরে পড়ে, নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ে হচ্ছে তোমার ডালখোলা। ডালখোলা যেই পৌঁছে গেলে 12 নম্বর শেষ, তারপরে তোমাকে শিলিগুড়ি নিয়ে যাবে হচ্ছে 27 নম্বর, যেটা বর্তমানে যেটা আগে গিয়ে শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ার হয়ে পুরোপুরি আসাম পর্যন্ত। ম্যাপটা আমার রাখা উচিত ছিল, যদি রাখতাম আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হতো। এটা হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট করিডোর। আর যদি সাউথ নর্থ সাউথ করিডোরের কথা বলি, সেটা হচ্ছে শুরু হবে শ্রীনগর থেকে, শ্রীনগর টু কন্যাকুমারী, কন্যাকুমারী পর্যন্ত, ঠিক আছে। আর এইটার লেন্থ হচ্ছে মোটামুটি 4112 কিমি, 4112 কিলোমিটার, মনে থাকবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন এখান থেকে বলবো যে এই যে তোমার গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, মানে হচ্ছে তোমার কি বলে, সোনালী চতুর্ভুজ, এই আইডিয়াটা কার? কারণ এই ধরনের কোশ্চেন আসছে পিএসসি মিসলিনিয়াস আমি দেখেছি। এই আইডিয়াটা দিয়েছে হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। অটল বিহারী বাজপেয়ীর হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের আইডিয়া দিয়েছে। চলো আরেকটা কোশ্চেন বলে দিই তোমাদেরই জন্য, ঠিক আছে। সেটি হচ্ছে যে এই যে ইস্ট ওয়েস্ট করিডোর, উপর থেকে তোমার সাউথ নর্থ সাউথ আসতো, আর এখান থেকে ইস্ট ওয়েস্ট শিলচর গেল, এইটা মিট তো করবে কোথাও না কোথাও। কোন জায়গাটা মিট করেছে? এই জায়গাটা তো ইস্ট ওয়েস্ট করিডোর, সাউথ ওয়েস্ট করিডোর, সাউথ নর্থ সাউথ করিডোর মিট করেছে হচ্ছে তোমার কোথায় মিট করেছে? মধ্যপ্রদেশের ঝাঁসিতে, মধ্যপ্রদেশের ঝাঁসিতে মিট করেছে। চলো নেক্সট পরের পয়েন্ট বলবো, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেভেন্থ মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল? স্টার লাগাও আগে, ভালো প্রশ্নটা, কেমিস্ট্রি কোশ্চেন, ঠিক আছে। কেমিস্ট্রির প্রশ্ন বলেছে যে যদি তুমি পিএসসি কোশ্চেন দিতে, পরীক্ষা দিতে, তাহলে তোমার সেকেন্ড জিজ্ঞেস করতো বা থার্ড জিজ্ঞেস করতো বা ফার্স্ট জিজ্ঞেস করতো, কিন্তু 7 জিজ্ঞাসা করে বসেছে যে ভারত পৃথিবীতে পাওয়া, পৃথিবীর কোথায় না হচ্ছে ক্রাস্টের মধ্যে, আর্থ ক্রাস্ট, পৃথিবীর পৃষ্ঠে একটি এলিমেন্ট পাওয়া যায়, যেই এলিমেন্টটি হচ্ছে তোমার 7 নম্বর, ঠিক আছে। তো যার এতক্ষণ পর্যন্ত তোমাদের কঠিন লাগতে পারে, ঠিক আছে, যে কঠিন লাগতে পারে, কিন্তু পরবর্তী যে লাইনটা করবে যে ল্যাটিন ওয়ার্ড হচ্ছে তোমার ক্যালিয়াম, ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ক্যালিয়াম, তাহলে সব থেকে বেশি পাওয়া যায় 1 নম্বরে কে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে, কোন এলিমেন্ট সব থেকে বেশি পাওয়া যায়? 7 নম্বরে আসে এমন একটা এলিমেন্ট, সেটা হচ্ছে তোমার ক্যালিয়াম নাম, তার নাম হচ্ছে। অ্যালুমিনিয়ামকে বলা হয় Al, তাহলে ম্যাগনেসিয়ামকে বলা হয় হচ্ছে তোমার Mg, আর ক্যালসিয়াম হচ্ছে তোমার Ca, আর পটাশিয়াম হচ্ছে তোমার K। তার মানে হচ্ছে ক্যালিয়ামের পুরো নাম হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম ইজ দ্য আনসার, যা হচ্ছে তোমার 7th এলিমেন্ট, ঠিক আছে। সব থেকে বেশি কে পাওয়া যায় আমাদের পৃথিবীর আর্থের মধ্যে? সব থেকে যদি বেশি পাওয়া যায় তাহলে হচ্ছে তোমার অক্সিজেন পাওয়া যায়, O2, ঠিক আছে। O2 লিখলে ভুল হবে, ও লিখি, ঠিক আছে। অক্সিজেন পাওয়া যায়। দেন হচ্ছে অক্সিজেনের পরে হচ্ছে তোমার সিলিকন, ঠিক আছে, Si, সিলিকন হচ্ছে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট। তারপরে হচ্ছে তোমার সিলিকনের পরে ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়াম, থার্ড, ঠিক আছে। তারপরে অ্যালুমিনিয়ামের ফোর্থে হচ্ছে তোমার ক্যালসিয়াম, দেন হচ্ছে তোমার লোহা, Fe, লোহার পরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, Mg, তারপরে Mgর পরে হচ্ছে তোমার সোডিয়াম, Na, একদম 7 নম্বরে আছে তোমার পটাশিয়াম, ঠিক আছে। তাহলে বলবে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়? অক্সিজেন, মানে কোন নন মেটাল, গ্যাস নয়, নন মেটাল, সরি, ঠিক আছে। নন মেটাল, গ্যাস ফর্মে থাকে না, ঠিক আছে। নন মেটাল কোন অধাতু? নন মেটাল, ঠিক আছে। আর বলবে কোন মেটাল সব থেকে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, ওকে। কোন মেটাল সব থেকে বেশি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। চলো তারপরের প্রশ্ন, বেশি কথা বলে ফেলেছেন এই কোশ্চেনটা তুমি, যাই হোক বলতে হয় একটুখানি ডিটেলস, নাহলে যেমন এই কোশ্চেনটা দেখো, যথেষ্ট তোমার কনসেপচুয়াল কোশ্চেন, যথেষ্ট। বলছে হোয়াট ইজ দ্য এইম দ্য আর্টিকেল 44, যেটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 এর আইডিয়া কি, ঠিক আছে। চল বাংলাটা দেখি। বাংলা বলছে শৈল্পিক ঐতিহাসিক আগ্রহের প্রতিটি স্মৃতিস্তম্ভ ও স্থান রক্ষা করা, রাষ্ট্রের পাবলিক সার্ভিসের বিচার বিভাগের তার নির্বাহী, মানে বলতে চাইছে জায়গাটাতে যে বিচার বিভাগকে তোমার
এক্সিকিউটিভ থেকে ইয়ে করা, মানে আলাদা করা। দেখো এখানে যে অপশন নাম্বার সিটা বলেছে, বি বলেছে সেপারেট জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, মানে আমাদের বিচার ব্যবস্থা থেকে এক্সিকিউটিভ থেকে ডিফারেন্স করা। এক্সিকিউটিভ যদি জুডিশিয়ারির উপরে কি তোমার নাক গলাতে না পারে আর কি, ঠিক আছে। জুডিশিয়ারিকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনভাবে রাখা হয়েছে, এইটা নাকি অপশন নাম্বার সি বলছে যে পরিবেশ রক্ষা উন্নত করা দেশের বন্যপ্রাণী বন্যপ্রাণী সংরক্ষণ, এটা হচ্ছে তোমার ক্লু পয়েন্ট। ওকে, নাকি নাগরিকদের সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মাধ্যমে একটি অভিন্ন নাগরিক কোড, যেটাকে আমরা বলি কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এই যেটা বলি, কোথায় গেল, ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, ঠিক আছে। তো এখানে উত্তর হবে কার কথা, 40। তো 44 এ রয়েছে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। তাহলে 44 ইউনিফর্ম সিভিল কোডের কথা বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে, ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোডের কথার অর্থ হচ্ছে ভারতবর্ষের সবার ক্ষেত্রে একই আইন থাকবে, রিলিজিয়ন কোনো ব্যাপার আসবে না এখানটাতে, ঠিক আছে। রিলিজিয়ান ভিত্তিক নয়, ঠিক আছে। আইন থাকবে সবার জন্য সমান, সেটা বিবাহ বা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা হচ্ছে সম্পত্তির অধিকার, এই সমস্ত যে আইনগুলো রয়েছে। দেখবে এখন বলা হয় না হিন্দু ম্যারেজ অ্যাক্ট, তার মানে ওই হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে বাকি ধর্মের সম্প্রদায়ের মানুষরা পড়ে না, হিন্দুদের জন্য আলাদা অ্যাক্ট। আবার মুসলিম ম্যারেজ অ্যাক্ট আলাদা, তাদের তোমার সম্পত্তির অধিকার মেয়ে, বাড়ির মেয়ে পাবে কি পাবে না, বা মনে করো যে তাদের বিবাহ যে বিচ্ছেদ হয় সেই নিয়ম আলাদা, বলছে এইগুলো করা একই আইনের আন্ডারে আনতে হবে, সেটাকে ইউসিসি বলা হয় বা ইউনিফর্ম সিভিল কোড, যেটা আর্টিকেল নম্বর 44 এ রয়েছে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এখানে সংবিধানে রাখা তো হয়েছে, কিন্তু এই ধরনের কোনো আইন আদৌ নেই, সেন্ট্রাল লেভেলে নেই, সর্বভারতীয় স্তরে নেই, ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোড নেই, তার কারণ প্রত্যেকটা রিলিজিয়ন তার নিজের নিজের আইন অনুযায়ী এই ধরনের, বিশেষ করে এই ধরনের কাজগুলো করে থাকে। আমি আইপিসির কথা বলছি না কিন্তু, ঠিক আছে। তো একটা স্টেট আছে যার মধ্যে তোমার ইউনিফর্ম সিভিল কোড চলে, সেটা হচ্ছে তোমার গোয়া। গোয়াতে তোমার ইউনিফর্ম সিভিল কোড রয়েছে একমাত্র। এখন তোমার উত্তরাখণ্ড কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তো যদি করে ফেলে তাহলে সেকেন্ড স্টেট হবে উত্তরাখণ্ড, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 50 মনে রাখবে, আর্টিকেল নাম্বার 50 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এইটা, অপশন নাম্বার বি। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 50 কথা বলে, 50, মানে তোমার জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা। স্টার লাগাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর 51 নাম্বার বলছে হচ্ছে যে সিকিউরিটি পিস ইত্যাদি ইত্যাদি তোমার করতে হবে, যাই হোক। আর এই যে ডিপিএসপির আন্ডার, এটা পুরোটা হচ্ছে তোমার ডিপিএসপি, আর যেটা তোমার আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, মানে তোমার ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পরের প্রশ্ন বলবো, বলছে হুইচ অফ দ্য ফলোইং নোবেলস কমলেশ্বর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2003। 2003 সালে এই কমলেশ্বর নামক যে সাহিত্যিক, তিনি হচ্ছেন তোমার হিন্দি সাহিত্যিক একজন, অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বইটার জন্য পেয়েছেন, কোন পুস্তকটার জন্য? উত্তর হবে অপশন নাম্বার সি, কিতনে পাকিস্তান। এগুলো দেখে মনে হবে এই ধরনের কোয়েশ্চেন পড়ে যেত, এত বছর পুরনো, সেই জন্যই বলছি পি ওয়াই কিউ পড়ে যাও, এখান থেকেই এই ধরনের কোয়েশ্চেন গুলো কমন আসবে, ঠিক আছে। পরের প্রশ্ন, আচ্ছা পরে দেখো কমলেশ্বরের কিছু বই, যেমন ডাক বাংলা মনে রাখবে, ব্যাস এটা মনে রাখলেই হবে, ওটা ছিল ইতিনে পাকিস্তান, আর হচ্ছে তোমার ডাক বাংলা। পার্টিশন, এটা ক্যাপিটাল পি হওয়া কথা উচিত ছিল। তারপর হচ্ছে তোমার কি আনবিতা বয়াতিত, আচ্ছা আনবিতা বি, হিন্দিতে তো আনবিতা অনেক কিছুই বেতে নেই, আছে দেওয়া ব্যাতিত। এটা which of the following institute was founded the এমজি রানাডে, এমজি রানাডে এবং হচ্ছে জিভি যোশী, এরা দুজনে মিলে কোন নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। এমজি রানাডে এবং জিভি যোশী, অবলাক্কার নয়, জিভি যোশী, এর মধ্যে কোনটা? অভিনব ভারত। অভিনব ভারত হচ্ছে তোমার 1904, যেটির আগের নাম ছিল হচ্ছে তোমার মিত্র মেলা, মিত্র মেলা, ঠিক আছে। এটি ছিল 1899 সাল, নাম পরিবর্তন করেই হচ্ছে তোমার অভিনব ভারত 1904, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 বম্বে, ঠিক আছে। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এইটা হচ্ছে 1885 সাল। পুনা সার্বজনিক সভা, এটা 1870 সাল, ঠিক আছে। তো কোনটা? অপশন নাম্বার ডি, পুনা সার্বজনিক সভায় এরা স্থাপন করেছিল। এই যে জিবি যোশী, এনাকে কাকা সাহেব বলা হয়, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, মনে রাখবে, কাকা সাহেব, কাকা সাহেব, ঠিক আছে, কাকা সাহেব। পরবর্তী প্রশ্ন বলছে রসান কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও
কুমুদিনী লাখিয়া, এই যে ব্যক্তিদের নাম বললো এরা হচ্ছে ডান্সার। কোন কি ধরনের আর্টিস্ট, কোন গানের আর্টিস্ট বা শিল্পী? এরা হচ্ছে তোমার ওড়িশি, কত্থক, কুচিপুড়ি নাকি মণিপুরি। দেখো চারজনের মধ্যে একজনের নাম তো তুমি শুনেছো, শোভনা নারায়ণ, খুব গুরুত্বপূর্ণ নাম। তারপরে কুমুদিনী লাখিয়া, এরা হচ্ছে তোমার কত্থকের সাথে যুক্ত। কত্থক হচ্ছে তোমার ইউপি বা উত্তরপ্রদেশের হয়, ঠিক আছে। আর কত্থকের আরেকজন হচ্ছে বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, এরা সব হচ্ছে তোমার কত্থকের সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, আর কিছু ডান্সারের নাম দেখে নিই, যেমন হচ্ছে কুচিপুড়ির ক্ষেত্রে রাজা রেড্ডি, রাধা রেড্ডি, হ্যাঁ, তাদের মেয়ে ডটার হচ্ছে ইয়ামিনী রেড্ডি, ঠিক আছে। আচ্ছা, কৌশল্যা রেড্ডি, রেড্ডি টাইটেলটা কিন্তু অন্ধ্রপ্রদেশের, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশেরই একটি নৃত্য, ঠিক আছে। তো মনে রাখবে এইভাবে করে একটা ক্লু, যদিও পারতে পারো তো ভালো কথা, ঠিক আছে। আর এখান থেকে মনে রাখবে লক্ষ্মী নারায়ণ, ইম্পর্টেন্ট কিন্তু লক্ষ্মী নারায়ণ। এই যে লক্ষ্মী নারায়ণ, ইনি হচ্ছেন ওয়াইফ ছিলেন কার বলতো? একজন ফেমাস কার্টুনিস্ট ছিল আমাদের ভারতবর্ষে, তিনি আর কে লক্ষ্মণ, আর কে লক্ষণের ওয়াইফ। এবং আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখবে, এই লক্ষ্মী নারায়ণ থেকে তিনি হচ্ছেন 1953 সালে এলিজাবেথ টু এর যে করোনেশন হয়েছিল, যখন সিংহাসনে বসছিলেন, সেই অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন কুমারী তোমার লক্ষ্মী নারায়ণ, বা হচ্ছে তোমার কুমারী কমলা। এনাকে কুমারী কমলাও বলা হয়, কুমারী কমলা, ঠিক আছে, কুমারী কমলা। দেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি আর হচ্ছে মল্লিকা সরাবাই, এইরা দুজনেই হচ্ছে যেমন ভারতনাট্যম তেমনি হচ্ছে তোমার কুচিপুড়ি, দুটোই কুচিপুড়িও ডান্স এবং হচ্ছে ভারতনাট্যম ডান্সের সাথেও যুক্ত। ইয়ামিনী কৃষ্ণমূর্তি এন্ড মল্লিকা সরাবাই। মল্লিকা সরাবাই হচ্ছে ডটার অফ বিক্রম সরাবাই। বিক্রম সরাবাই এবং তোমার মৃণালিনী সরাবাই এর কন্যা হচ্ছে তোমার মল্লিকা সরাবাই, মনে থাকবে। আচ্ছা, ওডিসি ডান্সারের মধ্যে রতিকান্ত মহাপাত্র, যিনি হচ্ছেন কেলুচরণ মহাপাত্রের পুত্র, আর 1993 মেবি 91, এটাই যাই হোক না কেন, তিনি হচ্ছেন সার্জন নামক একটা ভুবনেশ্বর একটা ডান্স স্কুল চালু করেছিলেন, ঠিক আছে, রতিকান্ত মহাপাত্র এবং হচ্ছে কেলচরণ মহাপাত্র। তারপরে সংযুক্তা পানিগ্রাহী, ইম্পর্টেন্ট নেম, সংযুক্তা পানিগ্রাহী, স্টার লাগাবে, এখানে একটা কমা হবে। তারপরে সুজাতা মহাপাত্র, দেখো ওড়িশার টাইটেলের মধ্যে না মহাপাত্র আর মোহান্তি, এই টাইটেল গুলো দেখেও কিন্তু তুমি চিনতে পারো। সোনাল মানসিং, সোনাল মানসিং ইম্পর্টেন্ট নেম, যতগুলো পারবে স্টার লাগাবে। দেবপ্রসাদ দাস, ইম্পর্টেন্ট নেম, মণিপুরের তোমার ওড়িশির থেকে, ঠিক আছে। আর একটা হচ্ছে মধুমিতা রাওয়াত, মধুমিতা রাওয়াত, নামগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখে নিও একবার, ঠিক আছে, রিপিট করে। মণিপুরের ক্ষেত্রে জাভেরি সিস্টার, জাভেরি সিস্টার্স এর মধ্যে অনেকেই রয়েছে। জাভেরি সিস্টার মধ্যে তখন নয়না জাভেরি, রঞ্জনা জাভেরি, সুবেরনা জাভেরি, দর্শনা জাভেরি, 4 বোন, এরা মিলে যে জাভেরি সিস্টার। তারপরে হচ্ছে তোমার গুরু বিপিন সেনা, সব থেকে ইম্পর্টেন্ট নেম, এন্ড গুরু ওমবি সিং, ঠিক আছে। রানী মাচাইহা, মাচাইয়া, যাই হোক, ইজ হু ওয়াজ দ্য অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী ইন। রানী মাচাইয়া 2023 সালে পদ্মশ্রী দিয়েছিল তাকে, কোন ক্ষেত্রে? তিনি কে? তিনি হচ্ছেন একজন ডান্সার, উম্মায়াত ডান্সার। এই যে উম্মা উম্মাহাত নাকি, এই উম্মাহাত, হ্যাঁ, উম্মাথাত ডান্সার, যেটা হচ্ছে কর্ণাটকের একটি ফোক ডান্সার, ফোক ডান্স, কর্ণাটকের ফোক ডান্স। আর এই উম্মার ডান্সেরই হচ্ছে তোমার একজন বিখ্যাত লোক হচ্ছে তোমার রানী মাচাইহা। তো তিনি হচ্ছেন ধুম মাচিয়ে দিয়েছিলেন 2023 সালে পদ্মশ্রী পেয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার লাম্বাদি, লাম্বাদি, এটা হচ্ছে লাম্বাদি হচ্ছে তোমার তেলেঙ্গানা, তেলেঙ্গানা এন্ড অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। ঘুষাড়ি, এটা হচ্ছে শুধুমাত্র তেলেঙ্গানাতে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশও হতে পারে। ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডান্স, এগুলো মনে রেখে দিও। পরের প্রশ্ন ফোক ডান্স হবে সব। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রেডিট কার্ড এন্ড ডেবিট কার্ড। বলছে ডেবিট কার্ড মানে হচ্ছে তোমার, এটাকে এক কথায় আমরা প্রচলিত নামে এটিএম নামে চিনি, ঠিক আছে। আর ক্রেডিট কার্ড তো জানোই, এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। অপশন বলছে যে ডেবিট কার্ডগুলি অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করা হয়, মানে ডেবিট এটিএম সেটা অনলাইন ব্যবহারের জন্য, লেনদেনের জন্য করা হয়। যখন ক্রেডিট কার্ডগুলি, যেখানে ক্রেডিট কার্ডগুলি ব্যক্তিগত কেনাকাটার জন্য, তোমার ব্যক্তিগত কেনাকাটার জন্যই ক্রেডিট কার্ড আসে। নাকি ক্রেডিট কার্ডের জন্য একটি পিন ব্যবহার করা প্রয়োজন, অবশ্যই ক্রেডিট কার্ডের জন্য, কিন্তু উল্টো দিকে ডেবিট কার্ডের জন্য মানে এটিএম এর জন্য একটি স্বাক্ষর করা প্রয়োজন হয়। কোনোদিন তুমি এটিএম এ গেছো, সাইন করে করে তুলেছো ছবি, মানে টাকা, না তো?
অপশন নাম্বার সি বলেছে ডেবিট কার্ডগুলি সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে, মানে অর্থ তোমার উইথড্র করা হয় যখন ক্রেডিট কার্ড, মানে যেখানে যেখানে ক্রেডিট কার্ডগুলি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণের অনুমতি দেয়। নাকি ডি বলছে ক্রেডিট কার্ডের তুলনায় ডেবিট কার্ডের সুদের হার বেশি। উত্তর হবে অপশন নাম্বার সি। কি বলেছে এটা আমি যদি বুঝিয়ে দিই কোশ্চেনটা, এখানে বলতে চাইছে যে এটিএম কার্ড হচ্ছে তুমি তোমার অ্যাকাউন্টে যেই টাকা রয়েছে সেটাই তুমি তুলতে পারবে, সেটাই তুমি ব্যবহার করতে পারবে, এর আগে এর বাইরে না। যা টাকা রয়েছে, টাকা থাকলে তুলতে পারবে, না থাকলে না। ডেবিট কার্ডগুলোর ক্ষেত্রে কি হয়, এই তোমার ডেবিট কার্ড বলছি, ক্রেডিট কার্ডগুলোর ক্ষেত্রে কি হয়, ক্রেডিট কার্ডে কি হয়, তুমি ক্রেডিট ক্রেডিট মানে কি, ক্রেডিটেড হয়ে গেছে অলরেডি, আগে থেকেই তোমার অ্যাকাউন্টে টাকা, তুমি লোন নিয়ে নিয়েছো। ক্রেডিট মানে লোন নিয়েছো ব্যাংকের কাছ থেকে, এবার এই লোনটা তুমি মানে খরচা করবে, তারপর তোমাকে শোধ দিতে হবে। তো এইটার একটা লিমিট থাকে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি কারেক্ট হবে, মনে রেখে দিও। এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আর বলছি না, তবে এটা বলে রাখি যে বিল অ্যামেন্ডমেন্ট জাতীয় যে কোয়েশ্চেন্সটা না, এটা আমি বেস দেখেছি, প্রিভিয়াস ইয়ারে সিজিএলও দেখেছি এবং হচ্ছে এমটিএসও দেখছি, বিল অ্যামেন্ডমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু পড়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্সে। তারপরে বলছে হুইচ গ্রুপ মিউজিশিয়ান ওয়্যার অ্যাওয়ার্ডেড ভারতরত্ন। এর থেকে সোজা প্রশ্ন না জানি না কি হবে আর, এই খুবই সোজা। আমি এতগুলো কোয়েশ্চেন্স করালাম, দূর থেকে একটা কোয়েশ্চেন বাদে সবকটা প্রশ্নই সোজা সোজা ঠিকঠাক ছিল, মানে এসএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিকই ছিল, ঠিক আছে। এর থেকে সোজা প্রশ্ন তো ভালো কথা, তুমি ক্লার্কশিপ দাও পিএসসি, ঠিক আছে। এমটিএস এর কি আছে, তো এমটিএস পরীক্ষা দিতে যাচ্ছ এইটুকুনি তো তোমাকে রেডি হয়ে যেতেই হবে। যাই হোক, তো বলছে যে উইচ গ্রুপ মিউজিশিয়ান 2000 অ্যাজ মে অফ 2023, যাই হোক, মানে ভারতরত্ন পেয়েছেন কোন গ্রুপ। অনু মল্লিক কোনোদিনও ভারতরত্ন পেয়েছে? উদিত নারায়ণ পেয়েছে? তাহলে এটা বাদ হয়ে গেল। পণ্ডিত রবিশঙ্কর, হ্যাঁ পেয়েছে পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত ভীমসেন যোশী, ইনিও পেয়েছেন, তাহলে অপশন নাম্বার বি হতে পারে। আশা ভোসলে পায়নি, না আশা ভোসলে পায়নি ভারতরত্ন, কিন্তু লতা মঙ্গেশকর পেয়েছে। কিশোর কুমারও পায়নি, তাকে দেয়া। আর এ আর রহমানও পায়নি, হরিপ্রসাদ চৌরাসিয়া পায়নি ভারতরত্ন, ঠিক আছে। তো অপশন নাম্বার বি পণ্ডিত রবিশঙ্কর এবং ভীমসেন যোশী। সালগুলো পড়ে যাবে, যেহেতু তুমি মাথায় বারবার অ্যালার্ট করবে নিজেকে যে আমি এসএসসির এক্সাম দিতে যাব, তাই আগে তোমাকে ডিটেল জেনে যেতে হবে। ভীমসেন যোশী 2008 সালে, আর পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে 1999-এ, ঠিক আছে, পেয়েছেন। পরের প্রশ্ন বলবো হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ শাঙ্কো। শাঙ্কো নামে গঙ্গা, গন্ড, কাবেরী নাকি ব্রহ্মপুত্রা। অপশন নাম্বার ডি, শাঙ্কোকে বলা হয় হচ্ছে ব্রহ্মপুত্র। কোথায় না তিব্বতে, ওকে, তিবেট, তিবেট বা তিব্বতে তোমার শাঙ্কো নামে বলা হয়, ইয়ারলুং শাঙ্কো, ইয়ারলুং শাঙ্কো, এই যে পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ওয়াটার ড্রেনড অফ দ্য নাইল রিভার, মানে নীল নদের পানি, না জল বে, সরি জল। তো নীল নদের জল নিষ্কাশনের গন্তব্য কোনটা, ঠিক আছে। তো নীল নদের জল নিষ্কাশন হচ্ছে মানে কোন সমুদ্রে গিয়ে পড়ে, কোন সমুদ্রে গিয়ে নীল নদের জল পড়ে। লেক ভিক্টোরিয়া থেকে তো স্টার্টিংই হয়, লেক ভিক্টোরিয়া থেকে স্টার্টিং হয়, ইন্ডিয়ান ওশিয়ানে তো ওখানে কোনো চান্সই নেই, তার কারণ নর্থের দিকে প্রবাহিত হচ্ছে। নর্থে কোথায়? ইন্ডিয়ান ওশিয়ান। আফ্রিকার দক্ষিণ দিকে, মেডিটেরিয়ান সি। আনসার অপশন নাম্বার বি সি, মেডিটেরিয়ান সি। দেখো যে যা যা কোশ্চেন আছে না, সব আমি আমার অফলাইন ব্যাচে করিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো বহুবার বারবার করে, অফলাইন কেন, আমি অনলাইনে যে ক্লাসগুলো নিয়ে এগুলো করি বলি। পরের প্রশ্ন বলছে 149 নম্বর ধারায় কনস্টিটিউশন ডিলস উইথ, 149 নম্বর ধারায় কি আছে? 149-এর আগে কিছু চেনো? 149-এর আগে, 149-এর আগে ক্যাগ চিনি আমি, ক্যাগ, ঠিক আছে, যেটা 48 নম্বর। বলছে 149 ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের নিয়োগের কথা বলা রয়েছে। নিয়োগটা বলা রয়েছে আর্টিকেল নাম্বার 148-এ, ঠিক আছে। 148-এ তোমার নিয়োগের কথা বলা থাকে, মনে থাকবে। আচ্ছা, আর হচ্ছে তোমার ভারতের নিয়ন্ত্রক নিরক্ষণ জেনারেল দায়িত্ব ক্ষমতা, নিয়ন্ত্রক নিরক্ষর মানে দ্য ডিউটিস অফ পাওয়ার, আচ্ছা ডিউটিস অ্যান্ড দ্য পাওয়ার্স অফ দ্য কন্ট্রোলার মানে ক্ষমতা, এইটা অপশন নাম্বার বি। এটা 149 নম্বর আর্টিকেলের মধ্যে বলে থাকে। দ্য টার্ম অফ অফিস কন্ট্রোল অডিটর জেনারেল টার্ম কত নম্বরে আসে? টার্ম মানে কত দিনের জন্য থাকবে, হ্যাঁ কত দিনের জন্য থাকবে, এটা বলে টার্ম, ওকে।
আর অডিটর ক্যাক, ক্যাক থেকে মনে রেখে দিও, এটা ইউনিয়ন লিস্টের আন্ডারে আসে। পার্ট নাম্বার 5, তিনি হচ্ছেন হাইয়েস্ট আমাদের হচ্ছে পাবলিক পার্স, গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স তিনি, ঠিক আছে। আর কিছু না, চলো পরের প্রশ্ন। আমার মনে হয় এটাই লাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরো ভিডিও যদি দেখে থাকো তুমি, তাহলে তোমার অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাই তোমাকে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যাও, আরো অনেক ভিডিও রয়েছে, দেখতে থাকো। অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।